বন্ধুরা, ডাব্লিউবিসিএস এনপিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার যে আপকামিং আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা শেড নিয়ে এসেছি। জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা শেড নিয়ে এসেছি। আগে অলরেডি আমি দুটো শেড আপলোড করে দিয়েছি জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। আজকে থার্ড শেডটা নিয়ে এসেছি। আশা করছি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের শেডগুলো তোমাদের যে আপকামিং পরীক্ষাটা আসছে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল, সেখানে তো অবশ্যই উপকৃত হবে। এবং যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হবে, সেখানেও কিন্তু দেখবে তোমরা খুবই অনেক প্রশ্ন কিন্তু এই সেটগুলো থেকে কমন পাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন লিঙ্কে দেখবে ইউটিউবের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমি ভিডিওগুলোর পিডিএফ ফ্রিতে আপলোড করে দেবো। আর যারা ডেসক্রিপশন বক্স ব্যাপারটা বোঝো না ইউটিউবের, তারা দেখবে আমার প্রতিটা ভিডিও শেষে যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা থাকবে, কমেন্ট বক্সেও লিঙ্কটা থাকবে। তোমাদের যেটা ইজি মনে হবে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। আর কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি অবশ্যই বুঝতে পারি না যে আমার ভিডিওগুলো তোমাদের আদৌ ভালো লাগছে কি ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? মানে সরো অফ বেঙ্গল, মানে কোন নদীকে বাংলার সরো অফ বেঙ্গল বলা হয়? ব্রহ্মপুত্র, হুগলি, দামোদর, ভাগীরথী। সঠিক উত্তর হচ্ছে দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। তোমরা সকলেই জানো প্রশ্নটা, আমার সেটাও বহুবার এসে যখন পড়িয়েছে, সেটা সকলেই আশা করি জানো। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, মঙ্গল গ্রহের কটি উপগ্রহ আছে? একটি, দুটি, তিনটি, চারটি? সঠিক উত্তর হবে দুটি। মঙ্গল গ্রহের কিন্তু দুটি প্রাকৃতিক উপগ্রহ আছে, ফোবস এবং ডিমোস। এবারে এই যে প্রোনাউন্সিয়েশন দেখছো বানানের, এটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেখতে পাবে। তোমরা ইংলিশ বানানটা তাহলে একটু দেখে নিও। মঙ্গল গ্রহের কিন্তু দুটি উপগ্রহ আছে, ফোবস ও ডিমোস। ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমান্ত সর্বাধিক? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আগের দিনে এই সম্বন্ধে বলছিলাম। পাকিস্তান, চীন, বাংলাদেশ ও নেপাল। সঠিক উত্তর হবে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষ সর্বাধিক আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে, প্রায় 4096.7 কিলোমিটার। এই যে কত কিলোমিটার সীমানা শেয়ার করছে, এটাও কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ এটাও কিন্তু আসতে পারে। কারণ এই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের সীমানাটার কতটা সীমানাটাও শেয়ার করছে সেটাও আসতে পারে আর কি। আর যদি আসে যে ভারতবর্ষের কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে সর্বাধিক সীমানা শেয়ার করছে, পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশের সর্বাধিক সীমানা শেয়ার করছে, প্রায় 2217 কিলোমিটার। এটাও কিন্তু মনে রাখবে, 4096.7 কিলোমিটার আর 2217 কিলোমিটার, দুটোই কিন্তু মনে রাখবে। এবং যদি কখনো দেখো যে ভারতবর্ষের কোন রাজ্য, কোন অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিবেশী দেশের সাথে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা শেয়ার করে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ হবে। কোশ্চেনটা যেভাবে পড়ে, পশ্চিমবঙ্গই ভারতের অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্য যেটা কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে। আর বাংলাদেশের সঙ্গেও যদি আসে ইন্ডিভিজুয়ালি জানতে চায়, তাহলেও পশ্চিমবঙ্গ হবে। আর এইটা কিন্তু মাঝে মাঝে বন্ধুরা করতে হয়, নাহলে ভিডিওটা কিন্তু তোমার যখন অ্যানালাইসিস করি পজ হয়ে যাবে। একটা নির্দিষ্ট টাইম অন্তর ভিডিওর স্ক্রিনে কিন্তু টাচ না করলে সফটওয়্যারটা হ্যাং হয়ে যায়, আবার প্রথম থেকে পড়াতে হয়। তাই জন্য কিন্তু মাঝে মাঝে এটা একটু করতে হয়। তোমরা একটু বিরক্ত হও জানি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। তো চলে পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? নর্মদা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। ঠিক আছে বন্ধুরা, ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। এবং কখনো যদি আসে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, বা দেখবে এরকম আছে যে উপদ্বীপীয় ভারত বা পেনিনসুলার ইন্ডিয়া, তোমাদের আমি বলে দিয়েছিলাম পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে কোন কোন রিজিয়ন পড়ে, মানে হুইচ রিভার ইজ দ্য লংগেস্ট রিভার ইন পেনিনসুলার ইন্ডিয়া, তখনও কিন্তু সঠিক উত্তর হবে গোদাবরী। ঠিক আছে, আর সাউথ ইন্ডিয়া দিলেও গোদাবরী হবে। আর এই নর্মদা হচ্ছে দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, মানে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার। নর্মদা কিন্তু দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। দুটোই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা মুখস্থ করো। নিম্নলিখিত কোন দেশে সিন্ধু নদী প্রবাহিত হয়নি? ভারত, আফগানিস্তান, চীন, পাকিস্তান? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আফগানিস্তানে কিন্তু সিন্ধু নদী প্রবাহিত হয়নি, নিম্নলিখিত যে দেশগুলোর অপশানগুলো তোমরা দেখছো। চলো পরের প্রশ্ন, সুয়েজ খাল ভূমধ্যসাগরকে কোন সাগরের সঙ্গে যুক্ত করেছে? অপশান 1 কাস্পিয়ান সাগর, অপশান 2 লোহিত সাগর, অপশান 3 বাল্টিক সাগর, অপশান 4 আজব সাগর? সঠিক উত্তর হচ্ছে লোহিত সাগর। সুয়েজ খাল কিন্তু ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে কিন্তু যুক্ত করেছে। ঠিক আছে বন্ধুরা, সুয়েজ খাল ভূমধ্যসাগরকে কোন সাগরের সঙ্গে যুক্ত করেছে? লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। সুয়েজ খাল কিন্তু মিশরে অবস্থিত, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। এটা একটা ম্যানমেড ক্যানেল, কিন্তু ম্যানমেড খাল আর কি। কোন নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, পেরিয়ার? সঠিক উত্তর হবে কাবেরী কিন্তু কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কাবেরী নদী কিন্তু কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
আজ এই ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না বন্ধুরা, 21-22টা প্রশ্ন আসে এবং বেশি অ্যানালাইসিস করা নেই, একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এনটিপিসির প্রশ্নগুলো একটু অন্যরকম। বেশি অ্যানালাইসিস করা না থাকলে বুঝতেই পারছো টাইম আর খুব খুঁজে খুঁজে বার করতে হয়, ওই জন্য একসাথে বেশি প্রশ্ন আনা যায় না। আমি চেষ্টা করবো কালকেরও একটা সেট আনার। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভিক্টোরিয়া, সুপিরিয়র, এরি, অন্টারিও। সঠিক উত্তর হবে সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আর এটা কিন্তু আমাদের নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকায় অবস্থিত, এবং স্পেসিফিক্যালি যদি কোন দেশে অবস্থিত বলা যায়, এটা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কিন্তু অবস্থিত। আর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এই সম্বন্ধে আমি শর্টস ছড়িয়ে রেখেছি। যেমন ধরো বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে বৃহত্তম সুপিরিয়র, যেমন দীর্ঘতম স্বাদু জলের হ্রদ হচ্ছে টাঙ্গানিকা, যেটা আফ্রিকায় অবস্থিত। গভীরতম স্বাদু জলের হ্রদ হচ্ছে বৈকাল, যেটা রাশিয়ায় অবস্থিত। এবং দেখবে লবণাক্ত জলের হ্রদ, উচ্চতম লবণাক্ত জলের হ্রদ সবই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার শর্টসগুলো আমি ডেলি 12টা করে কিন্তু শর্টস ছাড়ি, যেদিন সময় থাকে প্রতিদিন 3টে করে শর্টস ছাড়ি, প্রতিটা শর্টসে 12টা করে কোশ্চেন থাকে ওয়ানলাইনার। তোমরা ওইগুলো খাতায় নোট করে নিও, খুবই উপকৃত হবে তোমরা। একই জায়গায় অনেক ওয়ানলাইনার জিকে তোমায় থেকে যাবে। আর ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কি? ফ্রেশ ওয়াটার। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ বা ফ্রেশ ওয়াটার লেক কি? উলার হ্রদ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। যতদূর মনে পড়ছে আমার বন্দিপোরা জেলাতে অবস্থিত। এই সম্বন্ধে আমি নোট দিয়েছিলাম মিসলেনিয়াস ক্লাসিপের সময়। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ তথা এটা এশিয়ারও বৃহত্তম স্বাদু জলের হ্রদ এই উলার হ্রদ। 1 মিনিট বন্ধুরা, সফটওয়্যারটা ডিস্টার্ব করছে। আর এই যে উলার হ্রদের যদি বলে যে ওয়াটার ফ্লো বা এটা কোন নদী থেকে? ঝিলাম নদী থেকে। ঝিলাম নদী এর মানে দেখবে জলপ্রবাহ কোন নদীর থেকে, বা অনেক সময় বলে যে কোন নদী থেকে উৎপত্তি, বিভিন্নভাবে দিতে পারে। সেটা হচ্ছে উলার হ্রদের কিন্তু ওয়াটার ফ্লো হচ্ছে ঝিলাম নদী থেকে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বন্ধে পড়িয়েছিলাম, বিস্তারিত নোট দেওয়া আছে, তোমরা চাইলে মিসলেনিয়াস ক্লাসিপের সেটগুলো দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ারের। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? কালাহারি, সাহারা, গোবি, গ্রেট অস্ট্রেলিয়ান। সঠিক উত্তর হবে সাহারা। সাহারা কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমি, এবং এখানে কিন্তু আমার বানানটা ভুল হয়েছে। এখানে আমি অ্যাকচুয়ালি লিখতে গেছিলাম লার্জেস্ট নন পোলার ডেজার্ট, ঠিক আছে? যদি আসে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি, 4টে অপশানের সঙ্গে তোমরা সাহারাও দেখতে পাচ্ছ আর আন্টার্কটিকাও দেখতে পাচ্ছ, তখন কিন্তু সঠিক উত্তর আন্টার্কটিকা হবে, ঠিক আছে বন্ধুরা? আর যদি দেখো যে পৃথিবীর নন পোলার ডেজার্ট এইটা দেওয়া থাকে, মানে তাহলে কিন্তু সঠিক উত্তর সাহারা হবে, ঠিক আছে? এখানে আমার বানানটা ভুল হয়েছে, লার্জেস্ট নন পোলার ডেজার্ট আমি এটাই লিখতে গেছিলাম। মানে সাহারা হচ্ছে পৃথিবীর লার্জেস্ট নন পোলার ডেজার্ট, ঠিক আছে? আর পৃথিবীর যদি বৃহত্তম মরুভূমি হয় তাহলে আন্টার্কটিকা হবে। চলো পরের প্রশ্ন বন্ধুরা। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, কৃত্রিম পাথর, পাললিক শিলা। সঠিক উত্তর হচ্ছে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। গ্রানাইট কিন্তু কোন ধরনের শিলার উদাহরণ? আগ্নেয় শিলার একটা উদাহরণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিলা চ্যাপ্টার তোমাদের আমি আগেও পড়তে বলেছিলাম। নিম্নলিখিত কোন দেশটি স্থলবেষ্টিত দেশ? মানে ল্যান্ডলকড কান্ট্রি, মানে নিচের যে দেশগুলো দেখছো তার ভিতরে কোনটা ল্যান্ডলকড কান্ট্রি? শ্রীলঙ্কা, কাজাখস্তান, পাকিস্তান, বাংলাদেশ। সঠিক উত্তর হবে কাজাখস্তান। আর কাজাখস্তান কিন্তু পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ, মানে পৃথিবীতে যতগুলো স্থলবেষ্টিত দেশ আছে তার ভেতরে বৃহত্তম। এটাও কিন্তু আসতে পারে যে হুইচ কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ল্যান্ডলকড কান্ট্রি, তখন সঠিক উত্তর হবে কাজাখস্তান। কাজাখস্তান ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ল্যান্ডলকড কান্ট্রি, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন বন্ধুরা। কেন্দ্র সরকার দ্বারা গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রণয়ন করার লক্ষ্য কী ছিল? গঙ্গা নদীর প্রবাহকে প্রবাহিত করা, গঙ্গা নদীর দূষণ হ্রাস করা, সেচের জন্য গঙ্গা জলের কার্যকর ব্যবহার ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গঙ্গা নদীর ব্যবহার। সঠিক উত্তর হবে কিন্তু গঙ্গা নদীর দূষণ হ্রাস করা। যে কেন্দ্র সরকার দ্বারা গঙ্গা অ্যাকশন প্ল্যান একটা মানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, এটার কিন্তু মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর দূষণ হ্রাস করা। এবং এটা কত সালে হয়েছিল? 1986 সালে কিন্তু এটা এই প্ল্যানটা কিন্তু প্রণয়ন করা হয়েছিল। এবং এই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। দ্বারা এটাও কিন্তু আসে যে গঙ্গা অ্যাকশন যে প্ল্যান, এটা কোন প্রধানমন্ত্রীর দ্বারা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল, তখন সঠিক উত্তর হবে রাজীব গান্ধী। চলো পরের প্রশ্ন বন্ধুরা। নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, সিকিম ও দমন দিউ। সঠিক উত্তর কিন্তু হবে সিকিম। এ সম্বন্ধে কিছু বলার নেই, তোমরা সকলেই জানো। এনটিপিসিতে দেখবে যে খুব শক্ত প্রশ্ন আসছে তা নয়, কিন্তু তোমরা একটু চোখ কান খোলা রেখে দেখবে। আমি যে সেটগুলো আপলোড করছি, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স অলরেডি আপলোড করে দিয়েছি। পল সায়েন্সেরও কোশ্চেন কম আমি আপলোড করবো, স্ট্যাটিক জিকেরও। দেখবে যে ওই একটা প্রশ্নের উত্তর দেখলে এগুলো যেরকম 16 সালে এই পরীক্ষাগুলো হয়েছিল, এরপর আমি 2021 সালে যে 2021 যে পরীক্ষাগুলো হয়েছিল ওগুলোও ছাড়বো। এগুলো সব কিন্তু CBT 1-এর প্রশ্ন। এই সেখান থেকে দেখবে একটা প্রশ্ন ধাঁচ দেখে সেই প্রশ্ন অনুযায়ী আর কত প্রশ্ন হতে পারে, তোমরা একটু নিজে একটু ব্রেন ওয়াইজ একটু চিন্তাভাবনা করবে, তাহলে কিন্তু দেখবে এনটিপিসিতে কিন্তু পাস করা মানে কি তোমাদের হাতের মধ্যে আছে। তোমরা প্রিভিয়াসের কোশ্চেনগুলো ভালো করে দেখো এবং অঙ্কটাও রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করো, কিন্তু পাস করতে পারবে তোমরা।
অস্ট্রেলিয়ার সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর কোনটি? মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, পার্থ। সঠিক উত্তর হবে মেলবোর্ন। মেলবোর্ন কিন্তু অস্ট্রেলিয়ার সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর। আর সিডনি কিন্তু বৃহত্তম শহর যদি আসে যে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর কোনটা, তখন সঠিক উত্তর হবে সিডনি। এবং বৃহত্তম জনবহুল শহর মানে সর্বাধিক জনবহুল শহর মানে লার্জেস্ট পপুলেটেড সিটি, লার্জেস্ট অ্যান্ড মোস্ট পপুলেটেড সিটি অ্যান্ড লার্জেস্ট সিটি হচ্ছে সিডনি। আর ডেন্সলি পপুলেটেড হচ্ছে মেলবোর্ন। ঠিক আছে, মেলবোর্ন হচ্ছে ডেন্সলি পপুলেটেড সিটি ইন অস্ট্রেলিয়া, আর সিডনি হচ্ছে লার্জেস্ট পপুলেটেড সিটি ইন অস্ট্রেলিয়া, আর লার্জেস্ট অ্যান্ড মোস্ট পপুলেটেড সিটি ইন অস্ট্রেলিয়া। মানে সিডনি সরি বন্ধুরা এক মিনিট, সিডনির এক মিনিট বন্ধুরা সফটওয়্যার ডিস্টার্ব করছি। সিডনির কিন্তু জনসংখ্যা সর্বাধিক, এবং সিডনি কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়, ওশেনিয়া মহাদেশের মধ্যে যে কটা দেশ পড়ে তার ভেতরে বৃহত্তম শহর ও জনবৃহৎ ও সর্বাধিক জনবহুল শহর। আর মেলবোর্ন হচ্ছে সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর। ঠিক আছে, আর মেলবোর্ন কিন্তু ভিক্টোরিয়ার রাজধানী। তো চলো পরের প্রশ্ন বন্ধুরা, নিম্নলিখিত কোন পক্ষী অভয়ারণ্য পূর্বে ভরতপুর পক্ষী অভয়ারণ্য নামে পরিচিত ছিল? এই সম্বন্ধে আগে আমি তোমাদের বহুবার নোট দিয়েছি। সমাসপুর পক্ষী অভয়ারণ্য, মায়ানী পক্ষী অভয়ারণ্য, সালিম আলী পক্ষী অভয়ারণ্য, কেওলাদেহ জাতীয় উদ্যান। সঠিক উত্তর হচ্ছে কেওলাদেহ জাতীয় উদ্যান, যেটা কিন্তু রাজস্থানে অবস্থিত, এবং এর আগের নাম ছিল কিন্তু ভরতপুর পক্ষী অভয়ারণ্য। ভারতবর্ষে যে কটা বার্ড স্যাঞ্চুরি আছে তার ভেতরে অন্যতম বার্ড স্যাঞ্চুরি হচ্ছে এটা কেওলাদেহ জাতীয় উদ্যান, বর্তমানে যার নাম। এবং এবারে এই চারটে অন্যান্য যে তিনটে মানে বার্ড স্যাঞ্চুরি দেখছো সেগুলো কোথায় অবস্থিত সেগুলো জেনে নাও। সমাসপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। মায়ানী পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এবং সেলিম আলী পক্ষী অভয়ারণ্য, সেলিম আলী জানো তোমরা বিখ্যাত পক্ষীবিদ ভারতের, সেটা কোথায় অবস্থিত? সেলিম আলী পক্ষী অভয়ারণ্য কিন্তু গোয়াতে অবস্থিত। ভালো করে মুখস্থ করে নিও। এই চারটেই যে অভয়ারণ্য দেখছো, কেওলাদেহ তো পারবে, বাকি যে তিনটে দেওয়া আছে এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে এটা কোথায় অবস্থিত। চলো পরের প্রশ্ন বন্ধুরা, মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু মহাসাগর। মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ সম্বন্ধে তোমরা অনেক আর্টিকেল পড়েছো আশা করি। মারিয়ানা খাত কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত, এবং স্পেসিফিক্যালি যদি বলা হয়, এটা আমার লেখা হয়নি, স্পেসিফিক্যালি যদি বলা হয় এটা কিন্তু ওয়েস্ট প্যাসিফিক অসিয়ানে অবস্থিত, মানে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, আর এটা কিন্তু পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত বলতে পারো। মানে এই মারিয়ানা খাতটা কিন্তু পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত। চলো পরের প্রশ্ন বন্ধুরা, থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে রাজস্থান। থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত, সকলেই জানো। তবে থর মরুভূমির কিন্তু বিস্তৃতি কিন্তু রাজস্থানে, বেশিরভাগ অংশটাই রাজস্থানে আছে। এবার এর বিস্তৃতি কিন্তু গুজরাটেও আছে, হরিয়ানাতেও আছে, পাঞ্জাবেও আছে। থর মরুভূমির বিস্তৃতি কিন্তু রাজস্থান থাকলে সঠিক উত্তর সবসময় রাজস্থানই হবে। রাজস্থান আর গুজরাট যদি দেখো যে দুটো চারটে অপশানের মধ্যে দুটো অপশান, একটা রাজস্থান একটা গুজরাট আছে, তখনও কিন্তু রাজস্থানই দিও। কিন্তু রাজস্থান ছাড়া যদি দিয়ে দেয় তখন কিন্তু তোমাদের ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে, কারণ গুজরাট, হরিয়ানা, পাঞ্জাবেতেও কিন্তু থর মরুভূমির বিস্তৃতি রয়েছে। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী মানে সামার ক্যাপিটাল কোনটা? মানে হুইচ সিটিজ ইজ দ্য সামার ক্যাপিটাল অফ জম্মু কাশ্মীর? শ্রীনগর, জম্মু, গুলমার্গ, অনন্তনাগ। সঠিক উত্তর হবে শ্রীনগর একটা সিটি, আপনার জেলা হবে। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীর নাম কি? শ্রীনগর। আর শীতকালীন রাজধানী হচ্ছে, আমি এটা একটু ভুল লিখেছি, জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর, আর শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু। এটা কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী হবে না, এটা কিন্তু উইন্টার ক্যাপিটাল হবে। মানে উইন্টার ক্যাপিটাল অফ জম্মু কাশ্মীর ইজ জম্মু, আর সামার ক্যাপিটাল অফ জম্মু কাশ্মীর ইজ শ্রীনগর। এটা কিন্তু আমি যখন আমি পিডিএফটা আপলোড করব টেলিগ্রামে, তখন আমার যদি মনে থাকে আমি এটা রেকটিফাই করে দেবো। তোমরা আশা করি জানো যে জম্মু কাশ্মীরে যারা গেছো, জম্মুর দিকটায় কিন্তু তুলনামূলক কম ঠান্ডা পড়ে, আর কাশ্মীর তো যেন বরফাবৃত হয়ে থাকে কাশ্মীরের দিকটা। বর্তমানে এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তা সেটা যা জানলেই এটা উত্তরটা পেরে যাবে। আমি একটা শীতকালীন রাজধানী লিখতে গেছিলাম। জম্মুটা কিন্তু উইন্টার ক্যাপিটাল, আর শ্রীনগরটা কিন্তু সামার ক্যাপিটাল। চল পরের প্রশ্ন, ইউএনও সদর দপ্তর কোথায় অবস্থিত? মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশন জাতিপুঞ্জ। এই সম্বন্ধে বহুবার নোট দিয়েছি আমি, তাও দিয়ে দিয়েছি আজকের। নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন, জেনেভা, ভিয়েনা। সঠিক উত্তর কিন্তু নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। ইউএনের সদর দপ্তর বা হেডওয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর যে প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল বা বর্তমান মহাসচিবকে অ্যান্তোনিও গুতেরেস, যিনি পর্তুগালের একজন বাসিন্দা। দেশটাও মনে রাখবে, এই অ্যান্তোনিও গুতেরেস এই সময় এই ধরো যেসব অর্গানাইজেশনগুলো আছে তার বর্তমান যারা হেড, তাদের দেশটাও মনে রাখবে, কারণ অনেক সময় হয় কি এইগুলো ওরা জানতে চায়, তোমাকে উল্লেখই করে দেবে যে ইউএনওর বর্তমান মহাসচিব হচ্ছে বা সেক্রেটারি জেনারেল হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস, তিনি কোন দেশের বাসিন্দা। এগুলো কিন্তু বর্তমানে প্রশ্নের ট্রেন্ড, ওরা দেশটাও জানতে চায়, কারণ যে এটা তো তোমাদের মুখস্থ আছে, দেশটা কিন্তু জানতে চায়। ঠিক আছে,
একটু মুখস্থ করে নিও। পর্তুগালের বাসিন্দা অ্যান্তোনিও গুতেরেস। আর প্রথম মহাসচিবকে ট্রিগবে লে, নরওয়ের বাসিন্দা। ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। আর এর প্রথম মহাসচিব কে ছিল? ট্রিগবে লে, যিনি নরওয়ের বাসিন্দা ছিলেন। আর বর্তমান মহাসচিবকে অ্যান্টোনিও গুতেরেস, তিনি পর্তুগালের বাসিন্দা। চলো পরের প্রশ্ন বন্ধুরা। সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি, আর প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1945। নিম্নলিখিত কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? আমাদের যে সৌরজগৎ, তার যে গ্রহগুলো আছে বৃহস্পতি, মঙ্গল, নেপচুন, শুক্র, এই 4টে গ্রহের ভেতরে কার কোনো উপগ্রহ নেই? তোমরা বুঝতেই পারছো, আগের দিন পড়িয়েছিলাম বৃহস্পতি যে আমাদের সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ, তার বৃহত্তম উপগ্রহ আবার গ্যানিমিড। আর শুক্রর কিন্তু কোনো উপগ্রহ নেই, আর বুধেরও কোনো উপগ্রহ নেই, ঠিক আছে? মানে মার্কিউরি আর ভেনাসের কিন্তু কোনো রকম আমাদের স্যাটেলাইট নেই। চলো পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইগুলো, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা আমাদের এনটিপিসি পরীক্ষায় কিন্তু বেশি দেখতে পাবে। ব্রহ্মপুত্র নদ নিম্নলিখিত কোন দেশে প্রভাবিত হয়নি? ভারত, নেপাল, চীন, বাংলাদেশ। সঠিক উত্তরই হবে নেপাল, ঠিক আছে বন্ধুরা? ব্রহ্মপুত্র নদ কিন্তু নিম্নলিখিত যে 4টে দেশ দেখছো, এই দেশের মধ্যে কিন্তু নেপালে কিন্তু প্রবাহিত হয়নি। আর এবারে তোমরা তো জানো যে ব্রহ্মপুত্র নদ আমাদের বলেইছিলাম তিব্বতের মানস সরোবরের কাছ থেকে চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। আর তিব্বত তো জানো যে তিব্বত নিজেকে আলাদা মানে ভাবলেও তিব্বত কিন্তু চীনেরই একটা টেরিটরি। আর তিব্বত তাহলে চীনেতেও প্রবাহিত হচ্ছে। আর অরুণাচল প্রদেশ, আসাম দুটোই আমাদের দেশের অঙ্গরাজ্য জানো। অরুণাচল প্রদেশে এটা কিন্তু ডিহং নামে পরিচিত, আর তিব্বতে এটা কিন্তু সাংপো নামে পরিচিত। মানে যদি তিব্বত বলে ডাইরেক্ট এরমভাবে দিয়ে দেয়, কিংবা যদি এরমভাবে দিয়ে দেয় যে ব্রহ্মপুত্র নদ চীনে কী নামে পরিচিত, তখন কিন্তু সাংপো দেবে। কিংবা যদি তিব্বতে কী নামে পরিচিত, দুটো বোথ কোশ্চেন আর সেম, ঠিক আছে? ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত আর চীনে কী নামে পরিচিত, দুটোই কিন্তু কোশ্চেনটা সেম হবে, একই উত্তর হবে, সাংপো হবে। আর এটা অরুণাচল প্রদেশে কিন্তু ডিহং নামে পরিচিত, আর আসামে কিন্তু ব্রহ্মপুত্র নামে পরিচিত, আর বাংলাদেশে কিন্তু এটা যমুনা নামে পরিচিত। এবারে আমাদের ভারতবর্ষে যে যমুনা, আর সেটা বাংলাদেশে এই যমুনার সাথে কিন্তু গুলিয়ে ফেলো না, দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? বাংলাদেশে ব্রহ্মপুত্র কিন্তু যমুনা নামে পরিচিত, এটা কিন্তু বহুবার পরীক্ষায় কিন্তু রিপিট হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তিব্বতে সাংপো নামে পরিচিত, অরুণাচল প্রদেশে কিন্তু এটা ডিহং নামে পরিচিত, আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত, আর বাংলাদেশে যমুনা নামে পরিচিত। আর ভারতবর্ষের যমুনা আর বাংলাদেশের যমুনার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি এনটিপিসির অন্য সেট নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে, অন্য সাবজেক্টের, এবং তার সঙ্গে WBCS-এরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ও আমাদের কলকাতা পুলিশের কনস্টেবল এসআই, ও আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এসআইয়ের প্রশ্ন নিয়েও আমি হাজির হব। WBCS-এর PYQর ম্যাথের PYQ করানোর চেষ্টা করবো, সময় পাচ্ছি না, বুঝতেই পারছো, একা হাতে করছি। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট। কালকের আমি খুব সম্ভব আরও একটা সেট নিয়ে হাজির হচ্ছে এনটিপিসির। ততক্ষণ গুড ডে অ্যান্ড গুড বাই।